1970-এর দশক। এক মধ্যবয়স্কা মহিলা হঠাৎ করে একদিন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হলেন। তার সাথে ছিল বেশ কয়েকটি বিদেশি কুকুর, কয়েকজন নেপালি চাকর এবং বড় বড় ট্রাঙ্ক ভর্তি গৃহস্থালির নানা জিনিসপত্র। আর সেই সাথে ছিল তার দুই সন্তান। নিজেকে অযোধ্যা তথা লখনৌয়ের রানী বলে দাবি করে ওই ভদ্রমহিলা স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম দখল করে দুই সন্তান, চাকর বাকর আর কুকুরদের নিয়ে জাঁকিয়ে বসলেন একটানা 10 বছর। বেগম ভিলায়ত মহল নামে পরিচয় দেওয়া ওই মহিলা ব্রিটেনের রানী এবং ভারত সরকারের কাছে দাবি করেন যে তাদের বসবাসের জন্য লখনৌতে অবস্থিত নবাবের প্রাসাদে উপযুক্ত বন্দোবস্ত করে দিতে হবে, আর নবাবের উত্তরাধিকারী হিসেবে নবাবী সম্পত্তির অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। যদিও তিনি এতদিন কোথায় ছিলেন, কোথা থেকে এসেছেন, এসব প্রশ্নের উত্তর কারো জানা ছিল না, তবে তার ব্যক্তিত্বপূর্ণ চেহারা, অভিজাত সুলভ উন্নাসিক মনোভাব আর আড়ম্বরপূর্ণ ঠাঁটবাট দেখে লোকের তাক লেগে যেত। রেলওয়ে আধিকারিকরাও তাকে বেশি ঘাটানোর চেষ্টা করতেন না। বছরের পর বছর ধরে বিভিন্ন বিদেশি সংবাদপত্রে যেভাবে তাদেরকে নিয়ে প্রতিবেদন ছাপা হতে থাকে, তাতে শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের থাকার জন্য খ্রিস্টীয় 14 শতকে নির্মিত একটি প্রাসাদ বরাদ্দ করে দেন। আর এভাবেই দিল্লির চাণক্যপুরী অঞ্চলে অবস্থিত সুলতান ফিরোজ শাহ তুগলকের নির্মিত প্রাসাদ মালচা মহল, যা এতদিন ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল, তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। পরবর্তী 40 বছরেরও বেশি সময় ধরে এ কাহিনী এভাবেই চলতে থাকে। কিন্তু একদিন এতে এন্ট্রি ঘটে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিকের, আর তাঁরই ইনভেস্টিগেশনে উঠে আসে বিস্ময়কর তথ্য। সেই আসল কাহিনী যখন প্রকাশ্যে আসে, তখন সবাই হতবাক হয়ে যায়। কি ছিল সেই বিস্ময়কর কাহিনী? নিজেকে লখনৌয়ের নবাবের বংশধর হিসেবে দাবি করা বেগম ভিলায়ত মহল আসলে কে ছিলেন, আর তার এবং তার সন্তানদের শেষ পর্যন্ত কি হলো, এ সমস্ত কিছু আপনাদের জানাবো এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। যে কাহিনী আজ আপনাদের শোনাতে চলেছি, সেই কাহিনী এতটাই অদ্ভুত, তার পরতে পরতে এতটাই জটিলতা যে সব শুনে আপনারা নিশ্চিতভাবে আশ্চর্য হবেন। আগাগোড়া রহস্যে মোড়া এই কাহিনী শুরু হয় নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। সময়টা ছিল 1974 সালের শেষের দিক। ব্যস্ত নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে একদিন হঠাৎ করে এক মহিলা এসে উপস্থিত হলেন। লম্বা চওড়া চেহারা, পাথরের মূর্তির মতো অভিব্যক্তিহীন মুখ, আর চোখে তীক্ষ্ণ নিষ্পলক দৃষ্টি, যা তাকে আর 5 জন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা করে দেয়। মধ্যবয়স্কা ওই মহিলার সাথে ছিল তার 2 সন্তান, এক পুত্র আর এক কন্যা। সেই সাথে ছিল ডোবারম্যান ল্যাব্রাডরের মতো বিদেশি প্রজাতির 13টি কুকুর, 7 জন উর্দিধারী চাকর আর কয়েকটি বড় বড় ট্রাঙ্ক। তিনি এসেই স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমটি দখল করে নেন, যা একসময় ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের বিশ্রাম কক্ষ হিসেবে বানানো হয়েছিল। পরবর্তী কয়েকদিনের মধ্যেই সেই ওয়েটিং রুমটি কোনো রাজা মহারাজা দরবার কক্ষের মতো সেজে ওঠে। সিলিং থেকে ঝুলন্ত ঝাড়বাতি, দেওয়ালে আটকানো পেন্টিং, মেঝেতে বিছানো পুরু পার্সিয়ান কার্পেট, এদিক ওদিকে সাজানো পাম গাছের টব, এমনকি ভেলভেটের তাকিয়া ঘেরা একটি বসার জায়গারও ব্যবস্থা করা হয়, যেটিকে ওই মহিলা সিংহাসনের মতোই ব্যবহার করতেন। বিশালকায় কুকুরগুলি প্ল্যাটফর্মের থামগুলিতে বাঁধা থাকত, আর উর্দিধারী চাকরেরা ঘরের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকত। যদি কেউ সেই ওয়েটিং রুমে ঢুকতে যেত, তাহলে তারা তাদেরকে বাধা দিত। এভাবে কয়েকদিন চলার পর সেই স্টেশনের স্টেশন মাস্টার ব্যাপারটা দেখতে এলেন। তিনি এসে বলার চেষ্টা করলেন যে যাত্রীদের অসুবিধে করে এভাবে ওয়েটিং রুম দখল করে থাকা বেআইনি। অবশ্য ঘরের সাজসজ্জা আর কুকুর, চাকর এসব দেখে তিনি আগেই বিস্মিত হয়েছিলেন।
তবে এরপর ওই মহিলার পরিচয় শুনে তিনি রীতিমতো হতবাক হয়ে গেলেন। তাকে বলা হলো যে এরা লখনৌয়ের নবাব পরিবারের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট। এই মহিলা আর কেউ নন, অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ এবং বেগম হজরত মহলের বংশধর, নাম বেগম ভিলায়েত মহল। আর তার সাথে রয়েছেন তার দুই সন্তান, প্রিন্সেস সাকিনা মহল এবং প্রিন্স আলী রেজা, যাকে প্রিন্স সাইরাস নামেও ডাকা হয়। এসব দেখে আর শুনে স্টেশন মাস্টার আর কিছু বলার সাহস করলেন না, আর তারা সেই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসবাস করতে থাকলেন। প্রতিদিন সকালে বেগম বিলায়েত মহল 3 ঘন্টা ধরে স্নান করতেন, আর ততক্ষণ পর্যন্ত স্টেশনের বাথরুম বন্ধ থাকতো। বাইরে সাধারণ যাত্রীদের লম্বা লাইন পড়ে যেত, কিন্তু তারপরেও তাকে কেউ কিছু বলার সাহস করত না। প্ল্যাটফর্ম চত্বরে লোহার তোলা উনুনে তাদের খাবার রান্না হতো, আর চাকরেরা রূপো ও পোর্সেলেনের তৈরি বাসনপত্রে তাদের সেই খাবার পরিবেশন করত। তার সামনে চাকরেরা সবসময় মাথা নিচু করে থাকতো, আর চলাফেরার সময় তার একেবারে মুখোমুখি পড়ে গেলে তারা সেলাম করতে করতে 10 পা পিছিয়ে যেত। বেগম কোনো সাধারণ মানুষের সাথে কথা বলতেন না, মাথা সবসময় উঁচু রেখেই তিনি চলাফেরা করতেন। তার সন্তানেরা পর্যন্ত তাকে মা বলে সম্বোধন করত না, তারা তাকে বলতো হার হাইনেস। তারা বেগমের এতটাই বাধ্য ছিল যে খাবার খাওয়ার পূর্বে, এমনকি তার সাথে কথা বলার পূর্বেও তার অনুমতি নিত। প্রিন্স সাইরাস আবার বেগমের পার্সোনাল সেক্রেটারি এবং ফুড টেস্টারেরও কাজ করতেন। যে কোনো খাবার আগে প্রিন্স সাইরাস টেস্ট করার পর গিয়ে বেগমকে দেওয়া হতো। বেগমের সাথে কথা বলতে গেলেও আগে প্রিন্স সাইরাসকে তা জানাতে হতো। তারপর একটি কার্ডে বিষয়বস্তু লিখে দিতে হতো, যেটি তকমা আটা পাগড়ি পরিহিত চাকর রূপোর থালায় করে নিয়ে গিয়ে বেগমের সামনে পেশ করত। তারপর সেই বিষয়বস্তু জোরে জোরে পড়ে বেগমকে শোনানো হতো। স্বাভাবিকভাবে এইসব ব্যাপার স্যাপার দেখে স্টেশনে আসা যাওয়া করা সাধারণ মানুষও তাকে সম্ভ্রমের দৃষ্টিতে দেখত এবং তার সামনে নিজেদের হাঁটার গতি কমিয়ে দিত। এবার লখনৌয়ের পূর্বতন নবাবের বংশধর রেলওয়ে স্টেশনে বসবাস করছেন, এই খবরটা ধীরে ধীরে যখন ছড়াতে শুরু করলো, তখন আশেপাশের মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা, বিশেষত শিয়া মুসলিমরা, তাকে দর্শন করতে সেখানে আসতে আরম্ভ করলো। নবাবরাও ধর্মমতে শিয়া মুসলিম ছিলেন, ফলে ভারতের শিয়া সম্প্রদায়ের কাছে লখনৌয়ের নবাব পরিবারের যথেষ্ট গুরুত্ব ছিল। ধীরে ধীরে এই খবর যখন লখনৌতে গিয়ে পৌঁছলো, তখন সেখান থেকেও অনেকেই তার সাথে দেখা করতে আসতে লাগলেন। অনেকেই বেগমকে দেখে আবেগ তাড়িত হয়ে রীতিমতো চোখের জল পর্যন্ত ফেলতেন। আবার অনেকে তাকে এতটাই সম্মান করতেন যে তার সামনে কখনো পেছন ফিরে যেতেন না। আগেকার সময়ে নবাব সুলতানদের সামনে যেরকম অভিবাদন করতে করতে পিছিয়ে পিছিয়ে যাওয়ার নিয়ম ছিল, সেরকমই তারাও অভিবাদন করতে করতে পিছিয়ে যেতেন। মহরমের সময়ও অনেকেই বেগমের সাথে দেখা করতে আসতেন। আবার কেউ কেউ তার সামনেই মহরমের প্রথা অনুযায়ী নিজেকে কাঁটার চাবুক দিয়ে আঘাত করতেন, কারণ অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ এবং তার পরিবারের প্রতি তাদের বিশেষ আনুগত্য ছিল। এই প্রসঙ্গে নবাব ওয়াজেদ আলী শাহ এবং তার পরিবার সম্পর্কে কয়েকটি কথা বলে রাখা প্রয়োজন, তাতে পুরো ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ছিল, সেই সময় মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীনে থাকা অযোধ্যা তথা অবধ সুবার সুবেদার সাদাত আলী খান অযোধ্যার স্বাধীনতা ঘোষণা করে দেন এবং নিজেকে ঘোষণা করেন এই রাজ্যের নবাব হিসেবে। তারপর থেকে বংশ পরম্পরায় তাদের পরিবারই অযোধ্যা শাসন করতে থাকে। এই রাজ্যের 11তম তথা শেষ শাসক ছিলেন নবাব ওয়াজেদ আলী শাহ, যিনি 1847 সাল থেকে 1856 সাল পর্যন্ত মোট 9 বছর শাসন করেছিলেন। শিল্পকলার বিশেষ অনুরাগী এবং বিলাস বেশনে অভ্যস্ত নবাবের 2 প্রধানা পত্নী এবং একাধিক উপপত্নী ছিল। তার রাজধানী ছিল লখনৌ। তবে অনেক আগে থেকেই 1764 সালে হওয়া বক্সারের যুদ্ধে অযোধ্যার তৎকালীন নবাব সুজা উদ্দৌলা ব্রিটিশ আর্মির কাছে হেরে যাওয়ার পর সমৃদ্ধ এই রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে চলে যায়। ফলে বলা যেতে পারে যে নবাব ওয়াজেদ আলী শাহ শুধুমাত্র নামেই নবাব ছিলেন, তার হাতে ক্ষমতা খুব বেশি ছিল না।
অবশ্য তারপরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমৃদ্ধ এই রাজ্যটিকে পুরোপুরি তাদের দখলে নিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকে। ফলে ওয়াজেদ আলী শাহের ওপর অভিযোগ আনা হয় যে তার অপরিমিত ব্যয়ের কারণে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে, আর সেই সাথে রাজ্যের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। নবাব রাজ্য পরিচালনা করতে অপারগ। বলাই বাহুল্য এই সমস্ত অভিযোগের অধিকাংশই মিথ্যে ছিল। তবে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই মিথ্যে অজুহাতে অযোধ্যা রাজ্য দখল করে নেন। নবাব তাঁর এক স্ত্রী আলম আরা সহ বেশ কিছু নিকট আত্মীয়দের নিয়ে পালিয়ে চলে আসেন কলকাতার মেটিয়াবুরুজে। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি লন্ডনে রানী ভিক্টোরিয়ার কাছে আপিল করেন। তবে এসবের মধ্যেই 1857 সালের মহাবিদ্রোহ শুরু হয়, আর এতে তার অপর স্ত্রী বেগম হজরত মহল, যিনি নবাবের বেশ কিছু আত্মীয়ের মতো লখনৌতেই থেকে গিয়েছিলেন, তিনি সিপাহীদের পক্ষে এই মহাবিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার ছেলে ব্রিটিশ কোয়াদারকে সিপাহীরা অযোধ্যার সিংহাসনে বসায়। তবে ব্রিটিশ আর্মি যখন সিপাহীদের পরাজিত করে বিদ্রোহকে দমন করে ফেলে, তখন বেগম হজরত মহল তার ছেলে ব্রিটিশ কোয়াদারকে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে চলে যান নেপালে। এরই সাথে লন্ডনে রানী ভিক্টোরিয়ার কাছে নবাবের পাঠানো আপিলও খারিজ হয়ে যায়, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ওয়াজেদ আলী শাহকে পাকাপাকিভাবে মেটিয়াবুরুজে নির্বাসিত করা হয়, যেখানে 1887 সালে 65 বছর বয়সে তার মৃত্যু ঘটে। এদিকে 1879 সালে নেপালে থাকাকালীনই বেগম হজরত মহলেরও মৃত্যু ঘটে, আর তাদের ছেলে ব্রিটিশ কোয়াদার রানী ভিক্টোরিয়ার কাছ থেকে মার্জনা পাওয়ার পর 1893 সালে মেটিয়াবুরুজে ফিরে আসেন, যেখানে অল্প কিছুদিনের মধ্যেই তাঁরও মৃত্যু ঘটে। বলা হয় তাঁকে তার নিকট আত্মীয়রাই বিষ প্রয়োগে হত্যা করেছিলেন। এ তো গেল ইতিহাসের কথা। এবার আমাদের কাহিনীতে ফিরে আসি। বেগম বিলায়েত নিজেকে এই ওয়াজেদ আলী শাহ এবং বেগম হজরত মহলের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অর্থাৎ সরাসরি বংশধর বলে দাবি করছিলেন। এবার এই ব্যাপারটা সেভাবে দেখলে সেরকম কিছুই নয়। 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত ততদিনে একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং 1971 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্বতন রাজ্যগুলির রাজা রাজরাদের প্রিভি পার্স প্রথা বিলোপ করে দিয়েছেন। আর সংবিধান অনুযায়ী ভারতের সব নাগরিকের সমান অধিকার, কেউ রাজা নয়, কেউ প্রজাও নয়। এরকম একটি দেশে কেউ নিজেকে কোনো রাজপরিবারের বংশধর হিসেবে দাবি করলেও তার খুব বেশি গুরুত্ব ছিল না। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম ছিল। দীর্ঘ ব্রিটিশ শাসন এবং দেশভাগের পর জনগণের একাংশের মনে তখনও রাজা মহারাজা ও নবাবদের প্রতি বেশ খানিকটা সমীহ ছিল। অতীতে ব্রিটিশরা যেরকম অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করে তাদের রাজত্ব দখল করে নিয়েছিল, তাতে অনেকের মনেই তাদের প্রতি সহানুভূতিও ছিল। এদিকে নবাব ওয়াজেদ আলী শাহ যখন অযোধ্যা ছেড়ে চলে আসেন, তারপর থেকে তার রাজধানী লখনৌ নগরীর সমস্ত জাঁকজমক, সমস্ত জৌলুসও হারিয়ে যায়, যা আর কখনো ফিরে আসেনি। সেই থেকে সেখানকার অধিবাসীদের মনে বংশ পরম্পরায় নিজেদের এলাকার গৌরব হারিয়ে যাওয়ার একটা দুঃখের অনুভূতি ভেতরে ভেতরে ছিলই। ফলে নবাব পরিবারের একজন বংশধরকে এভাবে রেল স্টেশনে এক কামরার একটি ওয়েটিং রুমে থাকতে দেখে তার প্রতিও তারা সহানুভূতিশীল হয়ে পড়ে, আর তাই বিলায়েত মহলের বলা প্রতিটি কথাকে তাদের অনেকেই বিনা প্রশ্নে বিশ্বাস করে নেয়। এদিকে ততদিনে এই খবর উত্তরপ্রদেশ রাজ্য সরকারের কাছেও পৌঁছে গেছে। যেহেতু অযোধ্যা তথা অবধের নবাবশাহী বর্তমানে উত্তরপ্রদেশেরই অংশ, তাই উত্তরপ্রদেশ সরকার নড়ে চড়ে বসে। 1975 সালে উত্তরপ্রদেশ বিধানসভাতে রীতিমতো এ নিয়ে আলোচনাও হয়, যেখানে তৎকালীন বিধায়ক সত্যপাল মালিক, যিনি পরে জম্মু কাশ্মীরের রাজ্যপাল হয়েছিলেন এবং তার রাজ্যপাল পদে থাকাকালীনই আর্টিকেল 370 রদ করে জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খারিজ করা হয়, সেই সত্যপাল মালিক এ সময় বিধানসভাতে তার বক্তব্যে বেগম বিলায়েত মহলের ব্যাপারটি সরকার যেন সহানুভূতির সাথে দেখে এ কথাও বলেছিলেন। এরপর উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুণার নির্দেশে এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক অমর রিজভি দিল্লি রেলওয়ে স্টেশনের ওই ওয়েটিং রুমে গিয়ে বেগমের সাথে দেখা করেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকার নোট ভর্তি একটি খাম তার সামনে রাখেন।
1975 সালে 10,000 টাকার অনেক মূল্য ছিল, কিন্তু বেগম বিলায়েত মহল টাকা ভর্তি সেই খাম ছুঁড়ে দেন। 2019 সালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অমর রিজভী সেদিনের সেই ঘটনা স্মরণ করে বলেন, খামটি ছুঁড়ে দেওয়ার ফলে নোটগুলো উড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। তার সাথে যাওয়া অফিসারকে সেগুলি একটা একটা করে খুঁজে খুঁজে তুলতে হয়। বেগমের যুক্তি এই যে নবাব পরিবারের সদস্যের পক্ষে এই টাকা অতি সামান্য। তবে এর পরেও উত্তরপ্রদেশ সরকার তাকে রাজি করানোর চেষ্টা জারি রাখে। কিছুদিন পরে আবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বেগমকে লখনৌয়ের আলীগঞ্জে অবস্থিত একটি 4 বেডরুম যুক্ত ঘর দেওয়ার প্রস্তাব করা হয়, যে আপনি আপনার পরিবার নিয়ে এখানে এসে থাকুন। কিন্তু বেগম এই প্রস্তাবও খারিজ করে দেন। তার মতে মাত্র 4 বেডরুম যুক্ত ঘর তাদের আভিজাত্যের পক্ষে মানানসই নয়, বরং এর থেকে ওই এক কামরার ছোট্ট ওয়েটিং রুমই ভালো। এভাবেই বছরের পর বছর ধরে বেগম আর তার সন্তানরা সেখানেই বসবাস করতে থাকে। কখনো কখনো রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টাও করা হয়, কিন্তু বেগম আধিকারিকদের এই বলে হুমকি দিতেন যে তাদেরকে সেখান থেকে জোর করে সরানো হলে তিনি সাপের বিষ খেয়ে আত্মহত্যা করবেন। রেলওয়ে ডিপার্টমেন্টের ভয় ছিল যে এরকম কিছু হলে দেশের শিয়া সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, ফলে বাধ্য হয়ে তারা হাল ছেড়ে দেয়। এবার এই কাহিনী হয়তো নিউ দিল্লির রেলওয়ে স্টেশনেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু এই কাহিনীতে আরো অনেকগুলি মোড় আসা বাকি ছিল, আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বিদেশি সংবাদপত্রগুলি। এমনিতেও ইউরোপ আমেরিকার লোকেদের কাছে আগে থেকেই ভারতবর্ষ রাজা মহারাজা, সাপুড়ে আর অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধু সন্ন্যাসীদের দেশ হিসেবে পরিচিত ছিল। বিলায়ত মহলের কাহিনী যখন বিদেশি সাংবাদিকদের গোচরে এলো, তখন স্বাভাবিকভাবেই তারা এই অদ্ভুত আর ব্যতিক্রমী গল্পের প্রতি ইন্টারেস্টেড হয়ে উঠল। ফলে ওই ওয়েটিং রুমের সামনে মাঝে মাঝেই বিদেশি সাংবাদিকদেরকে দেখা যেতে লাগলো। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক সংবাদপত্রগুলিতে অযোধ্যার নবাবের বংশধরদের রেল স্টেশনে থাকার কাহিনী এবং তাদের সাক্ষাৎকার প্রকাশিত হতে আরম্ভ করলো, আর সেগুলি পড়ে দেশ বিদেশের বহু লোক তাদের প্রতি আগ্রহান্বিত হয়ে উঠল। বেগমও এই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়লেন না। তিনি শুধুমাত্র বিদেশি সাংবাদিকদেরকেই সাক্ষাৎকার দিতেন, মাঝে মধ্যে ছবি তোলার অনুমতি দিতেন, আর সেই সব ছবি রাজ্য থেকে নির্বাসিত এক নবাবের বংশধরদের জীবনের করুণ কাহিনী সহযোগে সংবাদপত্রগুলিতে প্রকাশিত হতো। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করতেন যে তিনি রেলওয়ে স্টেশনে কেন রয়েছেন, তার উত্তরে বেগম বলতেন যে এটা ব্রিটেনের রানী এবং ভারত সরকারের বিরুদ্ধে তার নীরব প্রতিবাদ। তার দাবি যে ব্রিটিশ সরকার যেরকম অন্যায়ভাবে তাদের পূর্বপুরুষ নবাব ওয়াজেদ আলী শাহের কাছ থেকে তার রাজত্ব ছিনিয়ে নিয়েছিল, দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে যেভাবে তাদের পরিবারের ওপর অবিচার হয়েছে, তিনি এখন সেই সব অন্যায়ের প্রতিকার চান। ব্রিটেনের রানী এবং ভারত সরকারের কাছে তার দাবি যে নবাবের বংশধর হিসেবে নবাব পরিবারের সম্পত্তি এবং অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। তিনি চান ভারত সরকার যেন লখনৌতে অবস্থিত নবাবী মহলে তাদের বসবাসের বন্দোবস্ত করে দেয় এবং নবাবের 600 কোটির সম্পত্তি তাদের ফিরিয়ে দেয়। তিনি বলতেন যে সরকার চাইলে সেনাবাহিনী নামাতে পারে, কিন্তু তাও আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রাসাদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক দেশের সরকারের কাছে এ ধরনের দাবি একেবারেই অযৌক্তিক, কিন্তু যেভাবে একটার পর একটা আন্তর্জাতিক সংবাদপত্রে বেগমের কাহিনী এবং তার বক্তব্য প্রকাশিত হচ্ছিল, তাতে সরকারও অস্বস্তিতে পড়ে, আর বেগমের উদ্দেশ্যই ছিল সরকারকে অস্বস্তিতে ফেলা। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রায়ই বলতেন এভাবে স্টেশনে থাকাটা তার জন্য অপমানজনক নয়, বরং এটা ভারতের সরকারের জন্যই অপমানজনক যে তাদেরকে এভাবে রেল স্টেশনে থাকতে হচ্ছে। 1981 সালে নিউ ইয়র্ক টাইমসে তাদেরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শীর্ষক ছিল ভারতীয় রাজকুমারী যিনি রেলওয়ে স্টেশনে রাজত্ব করেন। পিপলস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সারা বিশ্ব জানুক অযোধ্যার শেষ নবাবের বংশধরদের সাথে ভারতে কি রকম আচরণ করা হচ্ছে। আর এই সমস্ত প্রতিবেদনগুলি পড়ে দেশ বিদেশের পাঠকরা তাদের অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করে বেগমের পক্ষে চিঠি পাঠাতে শুরু করলেন।
এসবের ফলে দেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছিল। ভারত সরকার যথেষ্ট অস্বস্তিতে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার আধিকারিকদেরকে এ ব্যাপারটির মীমাংসা করতে বলেন। কোনো সংবাদপত্রের প্রতিবেদনে এও বলা হয় যে ইন্দিরা গান্ধী স্বয়ং তার সাথে সাক্ষাৎ করার জন্য তার অফিসারদেরকে বেগম বিলায়েতকে পিএমওতে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন এবং তার সাথে সাক্ষাতের পর মাসিক 500 টাকা অ্যালাউন্স বরাদ্দ করেছিলেন। এ প্রসঙ্গে অমর রিজভি, যিনি তখন কংগ্রেস পার্টির সদস্য ছিলেন, তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বেগমের যাতে কোনো অসুবিধে না হয় এই ব্যাপারটা ইন্দিরা গান্ধী তাকে ডেকে পার্সোনালি দেখতে বলেছিলেন। এরপর অফিসাররা তাদের জন্য উপযুক্ত বাসস্থানের খোঁজ করতে শুরু করেন। দিল্লিতেই সেরকম একটি জায়গা পাওয়া যায়। নিউ দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ভারতের ডিপ্লোম্যাটিক এনক্লেভ নামে খ্যাত চাণক্যপুরী অঞ্চল, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস, হাই কমিশন এবং রাষ্ট্রদূতদের বাসস্থান রয়েছে। সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গাছপালা ঝোপঝাড়ে ঘেরা একটি প্রাচীন প্রাসাদ রয়েছে, নাম মালচা মহল। 14দশ শতকে সুলতান ফিরোজ শাহ তুঘলকের আমলে এটি একটি শিকার কুঠি হিসেবে নির্মিত হয়েছিল। সরকারের পক্ষ থেকে বেগম বিলায়েত মহলকে এই মালচা মহলে গিয়ে বসবাস করার প্রস্তাব দেওয়া হয়। আর বেগম, যিনি ইতিপূর্বে 10,000 টাকা এবং লখনৌতে 4 বেডরুম যুক্ত ঘর প্রত্যাখ্যান করেছিলেন, তিনি এখন তুঘলকদের নির্মিত মালচা মহলে বসবাস করতে রাজি হয়ে গেলেন, যার সাথে অযোধ্যার নবাব পরিবারের কোনো দিক থেকে কোনো সংযোগ ছিল না। দীর্ঘ 1 দশক রেলওয়ে স্টেশনে কাটানোর পর অবশেষে তাঁরা এমন একটি ঘরে শিফট হতে যাচ্ছিলেন যা নামে প্রাসাদ হলেও দীর্ঘকাল পরিত্যক্ত থাকার ফলে রক্ষণাবেক্ষণের অভাবে তার অবস্থা খুবই শোচনীয় ছিল। যদিও সরকারের পক্ষ থেকে ইন্টেন্সিভ রিনোভেশন করানোর আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এসবের মাঝে হঠাৎ করে ইন্দিরা গান্ধীর মৃত্যু ঘটে যায়। ফলে কার্যক্ষেত্রে সেই রিনোভেশন আর কখনো হয়ে ওঠেনি। 1985 সালের 28শে মে বেগম বিলায়েত মহল তার 2 সন্তান প্রিন্স সাইরাস এবং প্রিন্সেস সাকিনার সাথে মালচা মহলে স্থানান্তরিত হয়ে যান। সে সময় তাদের সাথে 12টি কুকুর আর মাত্র কয়েকজনই চাকর বাকর ছিল। মহলের চারিদিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। জায়গায় জায়গায় সতর্ক বার্তা সূচক বোর্ড লাগানো হয়, যেগুলির কোনোটিতে লেখা ছিল প্রবেশ নিষিদ্ধ, অনধিকার প্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করে মারা হবে। আবার কোনোটিতে লেখা ছিল বিপজ্জনক এলাকা, ভেতরে প্রবেশ জীবনহানির কারণ হতে পারে, অথবা কুকুর হইতে সাবধান। এই সব সতর্ক বার্তাগুলির একটাই উদ্দেশ্য ছিল, যাতে বাইরের লোককে এখানে প্রবেশে বাধা দেওয়া যায়। কারণ মালচা মহল যেহেতু একটি শিকার কুঠি হিসেবে নির্মিত হয়েছিল, তাই এতে কোনো দরজার ব্যবস্থা ছিল না। চারিদিক খোলা বড় বড় পাথরের তৈরি একটি স্ট্রাকচার ছিল এটি, যেখানে কোনো জলের ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিল না। তারা এখানে আসার বেশ কিছু বছর পূর্বে এখানে ভারতের ন্যাশনাল একাডেমি অফ আর্ট, ললিত কলা একাডেমির পক্ষ থেকে কয়েকজন তরুণ শিল্পী বসবাস করতেন। 1967 সাল থেকেই পরবর্তী প্রায় 1 দশক ধরে ওই শিল্পীরা মালচা মহলে থেকেই পেন্টিং প্র্যাকটিস করতেন। পরে যখন তার কাছেই ইসরোর আর্থ স্টেশন নির্মিত হতে শুরু করলো, তখন ওই শিল্পীরা সেখান থেকে চলে যান। ওই তরুণ শিল্পীদের থাকার সময়ই মালচা মহলের খোলা গেটগুলিতে লোহার শাটার লাগানো হয়েছিল। আর এখন সেই শাটারগুলি এবং তাদের সাথে থাকা কুকুরগুলি ছিল বিলায়েত মহল আর তার পরিবারের সুরক্ষার একমাত্র বন্দোবস্ত। তারা মালচা মহলে চলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে তাদের নিয়ে খবর প্রকাশিত হওয়া কমে গেল। কখনো সখনো 1টি বা 2টি বিদেশি সংবাদপত্রে তাদের নিয়ে কিছু লেখা বের হতো, তবে তা আর আগের মতো চাঞ্চল্যকর হতো না। তারা জনসমক্ষে প্রায় বেরোতেনই না। কখনো সখনো খুব প্রয়োজনে প্রিন্স সাইরাসই কেবলমাত্র বাইরে বেরোতেন। ফলে তাদেরকে নিয়ে স্থানীয় এলাকাতে বেশ কিছু গুজব উঠেছিল। বহুদিন পর 1997 সালে টাইম ম্যাগাজিন তাদেরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখান থেকে জানা যায় 1993 সালে বেগম বিলায়েত মহলের মৃত্যু ঘটেছে। প্রিন্স সাইরাস এবং প্রিন্সেস সাকিনা জানান, তিনি তার কাছে থাকা কিছু হিরে ও মুক্তো গুঁড়ো করে তা বিষাক্ত পানীয়ের সাথে মিশিয়ে পান করে আত্মহত্যা করেছেন। এখন হিরে বিশ্বের সবচেয়ে কঠিনতম পদার্থ।
এই হিরে তিনি গুঁড়ো কি করে করলেন তার উত্তর কারো কাছে নেই। যাই হোক, এর পরের বছরই দ্য নিউ ইয়র্ক টাইমসও তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রিন্স এবং প্রিন্সেসের কথা অনুযায়ী মায়ের মৃত্যুর পর তারা দুই ভাই বোন সেই মৃতদেহের সাথেই কয়েকদিন কাটিয়েছিল। সেই মৃতদেহটিকে তারা মিশরীয় মমির মতো সংরক্ষণ করার চেষ্টাও করেছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তারপর নিজেরাই মাটি খুঁড়ে সেখানেই তাকে সমাধিস্থ করে। ততদিনে মালচা মহলকে নিয়ে নানা গুজব আর জনশ্রুতি প্রচলিত হয়ে গেছে। কারো মতে সেটি একটি ভুতুড়ে মহল, আবার কারো মতে সেখানে নবাবী গুপ্তধন লুকানো রয়েছে। হয়তো সেই গুপ্তধনেরই খোঁজে একদিন রাত্রে কিছু দুষ্কৃতী মালচা মহলের ভেতরে ঢুকে আসে। তারা বিষ দিয়ে 7টি কুকুরকে হত্যা করে এবং সেখানে থাকা রূপো আর পোর্সেলিনের কিছু অ্যান্টিক বাসনপত্র নিয়ে পালিয়ে যায়। অবশ্য এত কিছুর পরেও তারা দুই ভাই বোন অন্য কোথাও না গিয়ে সেখানেই বসবাস করতে থাকে। তাদের আর্থিক অবস্থা ততদিনে যথেষ্ট দুর্বল হয়ে গেছে। 1998 সালে যখন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি প্রকাশিত হয়, তখন তাদের সাথে কেবলমাত্র একজন চাকর আর 7টি কুকুর ছিল। জীবন ধারণের জন্য তাদেরকে কাছে থাকা অ্যান্টিক জিনিসপত্র বিক্রি করে খরচ চালাতে হচ্ছিল। অথচ যেহেতু তারা নবাবের বংশধর, তাই কোনো কাজ করা তাদের আভিজাত্যের পক্ষে সম্ভব নয়। এমনকি প্রিন্সেস সাকিনা পরে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিককে এও বলেন যে অর্ডিনারিনেস অর্থাৎ অর্ডিনারি হওয়া শুধুমাত্র অপরাধ নয়, এটা পাপ। আবার প্রিন্স সাইরাস বলেন, আমরা সাধারণ মানুষের সাথে মিশতেও পছন্দ করি না। এভাবেই প্রিন্স আর প্রিন্সেস তাদের সমস্ত আভিজাত্য আর সমস্ত অসাধারণত্ব নিয়ে ঝোপঝাড়ে ঘেরা প্রাচীন মালচা মহলেই বসবাস করতে থাকেন। তাদের দৈনন্দিন জীবনের সব কিছুর সাথে তাদের মা বেগম বিলায়েত মহল এমনভাবে মিলেমিশে গিয়েছিলেন যে মনে হবে যেন তার মৃত্যুই ঘটেনি। তার গ্লাভস, জুতো থেকে শুরু করে বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র টেবিলের ওপর সাজানো থাকতো। তার জন্য প্রতিদিন ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হতো, বিছানা প্রস্তুত করা হতো। এভাবেই সবকিছু চলতে থাকে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছিল। দিল্লি সহ পুরো ভারত দ্রুত গতিতে টেকনোলজি আর ডিজিটাইজেশনের পথে চলছিল, কিন্তু এর কোনো ছাপ মালচা মহল আর তার অধিবাসীদের ওপর পড়েনি। এরপর একটা ব্যাপার ঘটে 2016 সালে, যা এই পুরো কাহিনীতে একটা অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। একদিন বিকেলে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক এলেন ব্যারির কাছে হঠাৎ করে একটা মেসেজ আসে যে লখনৌয়ের নবাব পরিবারের বংশধর প্রিন্স সাইরাস তার সাথে কথা বলতে চান। এলেন ব্যারি আগে থেকেই এই পরিবারটি সম্পর্কে যথেষ্ট কৌতূহলী ছিলেন। মেসেজে দেওয়া ফোন নাম্বারে পরের দিন সকালে তিনি ফোন করেন। ফোনের অপর প্রান্তে একটা কাঁপা কাঁপা অথচ তীক্ষ্ণ পুরুষ কণ্ঠ তাকে মালচা মহলে আসার আমন্ত্রণ জানায়। এলেন তখন নিউ ইয়র্ক টাইমসের সাউথ এশিয়া ব্যুরো চিফ পদে কর্মরত ছিলেন আর সেই সূত্রে দিল্লিতে থাকতেন। সাংবাদিকতার জগতে এলেন ব্যারি যথেষ্ট পরিচিত নাম। 2010 সালে তিনি এবং তার সহযোগী ক্লিফোর্ড জে লেভি তাদের রিপোর্টিং এর জন্য পুলিৎজার প্রাইজ এবং জর্জ পোল্ক অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার পূর্বে দুবার তিনি পুলিৎজার প্রাইজের জন্য ফাইনালিস্ট হিসেবেও মনোনীত হয়েছিলেন। 2016 সালে প্রিন্স সাইরাসের সাথে দেখা করার জন্য তিনি যখন মালচা মহলে যাচ্ছিলেন, তখন সম্ভবত তিনি ভাবতেও পারেননি যে এই স্টোরি তাকে আরো একবার পুলিৎজার প্রাইজের ফাইনালিস্টের তালিকায় পৌঁছে দেবে। এলেন তার রিপোর্টে লিখেছিলেন যে ফোনে পাওয়া নির্দেশ অনুযায়ী মেন রোডে গাড়ি এবং ড্রাইভার রেখে গাছপালা ঝোপঝাড় ভর্তি রাস্তা দিয়ে তিনি যখন মালচা মহলের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে পাশের ঝোপে একটা আওয়াজ হয় আর তার পর মুহূর্তেই একজন মানুষ ঝোপ থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তার পরনে ছিল হাই ওয়েস্টেড জিন্স, মাথায় খোঁচা খোঁচা সাদা চুল আর তোবড়ানো গাল। সেই ব্যক্তি এলেন ব্যারির দিকে তাকিয়ে বলে, আমি সাইরাস। তার কণ্ঠস্বর শুনেই এলেন বুঝতে পারলেন যে এই ব্যক্তির সাথেই ফোনে তার কথা হয়েছিল। সে তাকে মালচা মহলে নিয়ে যায়। গেটে লাগানো লোহার শাটারের একটা ভাঙা পাত সরিয়ে তারা ভেতরে ঢোকেন। ভেতরের দৃশ্য দেখে এলেন রীতিমতো হতবাক। প্রায় অন্ধকার ঘরের দেওয়ালে বেগম বিলায়েত মহলের একখানি পেন্টিং ঝুলছে। কার্পেটগুলি ফিকে হয়ে এসেছে আর সেই ঘরে মানুষের সাথে সাথে বাদুড়, চামচিকে
এমনকি কখনো কখনো সাপও বসবাস করে। এলেন ভেবেছিলেন প্রিন্স সাইরাস হয়তো তাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ডেকেছিল। সেই মতো তিনি যখন তাকে তার মা, তার পরিবারের ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন সে প্রসঙ্গ পাল্টে কিভাবে প্রথমে ব্রিটিশ সরকার আর তারপর ভারত সরকার তাদের সাথে অবিচার করেছে তার ফিরিস্তি দিতে আরম্ভ করে, যে কথাগুলি ইতিপূর্বে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কখনো সে নাটকীয় ভঙ্গিতে হাত নাড়িয়ে জোর গলায় কথা বলছিল, আবার কখনো অদ্ভুতভাবে নিচু গলায় ফিসফিস করে কথা বলছিল। সব দেখে শুনে এলেনের মনে হলো যে এই ব্যক্তি বহুদিন হয়তো কারো সাথে কথা বলেনি। যাই হোক, কথাবার্তার শেষে এলেন যখন জিজ্ঞেস করেন যে তিনি এই সাক্ষাৎকার সংবাদপত্রে প্রকাশ করতে পারবেন কিনা, তখন প্রিন্স সাইরাস বলে যে এর জন্য তার বোন প্রিন্সেস সাকিনার অনুমতি নিতে হবে। তবে সাকিনা এখন দিল্লিতে নেই, তাই তাকে পরে আরেকদিন আসতে হবে। এ কথা শুনে বিস্মিত এলেন মালচা মহল থেকে ফিরে আসেন। তিনি মনে মনে ভাবেন যে তাহলে তাকে খামোখা ডেকে পাঠানোর কারণ কি। অবশ্য কিছুদিন পর তিনি আবার সেখানে যান। সাইরাসের সাথে কথা বলে এই রহস্যময় পরিবারের সম্পর্কে বোঝার চেষ্টা করেন। এইভাবে পরবর্তী 9 মাস ধরে তিনি বেশ কয়েকবার মালচা মহলে গিয়েছিলেন, যদিও ততদিনেও প্রিন্সেস সাকিনার সাথে তার সাক্ষাৎ হয়নি। তবে সাইরাস এলেনকে সাকিনার লেখা একটি বই পড়তে দেয়। এই বইটি শুধু নিজেদের জন্যই প্রাইভেটলি ছাপানো হয়েছিল। বইটি ইংরেজিতে লেখা হলেও অসম্পূর্ণ বাক্য, কমা, ফুলস্টপ প্রায় না থাকা এবং অর্থবিহীন অসংলগ্ন বক্তব্যের কারণে বইটির পাঠোদ্ধার করা খুবই কঠিন। অবশ্য তাও বোঝা যায় যে এতে লখনৌয়ের নবাবদের ইতিহাস, তাদের মা বেগম ভিলায়েত মহলের কথা, রেল স্টেশন থেকে মালচা মহল পর্যন্ত তাদের দৈনন্দিন জীবন, মায়ের মৃত্যু, ব্রিটিশ সরকার এবং ভারত সরকারের করা অন্যায় অবিচার, এই সব ব্যাপার লেখা রয়েছে। সাইরাসের সাথে কথাবার্তার সময় এলেন লক্ষ্য করেন যে সাইরাস তাদের অতীত জীবন নিয়ে কথা বলতে মোটেই স্বচ্ছন্দ নয়। কোথায় তার জন্ম হয়েছিল, কে তার বাবা, এইসব সাধারণ প্রশ্নগুলির উত্তরও সে দিত না। এলেন বুঝতে পারছিলেন যে কোথাও না কোথাও কিছু একটা গন্ডগোল তো আছে। একদিন রাত্রে সাইরাস তাকে ফোন করে, তারপর কাঁদতে কাঁদতে জানায় যে বেশ কয়েক মাস আগেই তার বোন প্রিন্সেস সাকিনার মৃত্যু ঘটেছে। এ কথা সে এতদিন পর্যন্ত কাউকে জানায়নি, একা তাকে সমাধিস্থ করেছে। আর এতদিন ধরে এলেনকে সে যে মিথ্যে বলেছে তার জন্য সে খুবই লজ্জিত। মনে মনে আশ্চর্য হলেও এলেন কিন্তু মালচা মহলে যাতায়াত করা বন্ধ করেন না। তিনি একটা ইন্টারেস্টিং স্টোরির সন্ধানে ছিলেন, আর সাইরাস একাকিত্ব কাটানোর উপায় খুঁজছিল। সে এলেনকে তার কাহিনী প্রকাশ করার অনুমতিও দিয়ে দেয়, কিন্তু এলেন বলেন প্রকাশ করতে হলে তাকে তাদের আসল সত্যিটা বলতে হবে। সাইরাস রাজি হয় না, আর এই প্রসঙ্গটা সেখানেই থেমে যায়। সাইরাসের সাথে এলেনের শেষবার দেখা হয় 2017 সালের জুলাই মাসে। তারপরেই তিনি লন্ডনে চলে যান নিউ ইয়র্ক টাইমসের নিউ ইংল্যান্ড ব্যুরো চিফ হিসেবে। 3 মাস পর লন্ডনেই বিবিসির এক সাংবাদিকের কাছ থেকে তিনি খবর পান যে প্রিন্স সাইরাসের মৃত্যু ঘটেছে। তার ডেঙ্গু হয়েছিল, দেখাশোনার মতো কেউ ছিল না, কারো কোনো সাহায্যও চায়নি। পাশেই অবস্থিত ইসরোর আর্থ স্টেশনের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও সে রাজি হয়নি। সে বলে নবাবের বংশধর হিসেবে সাধারণ হাসপাতালে সাধারণ মানুষের মতো চিকিৎসা নিতে সে রাজি নয়। শেষ পর্যন্ত 8 দিন ভুগে সে মারা যায়। তার মৃতদেহ পাথরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর পুলিশের পক্ষ থেকে সেটিকে আনক্লেমড বডি হিসেবে শুধুমাত্র একটি নাম্বার DD33B, এই নাম্বার দিয়ে স্থানীয় একটি সমাধিস্থলে সমাধিস্থ করা হয়। সারা জীবন নিজেকে নবাবী আভিজাত্য আর অসাধারণত্বের মোড়কে মুড়ে রাখার চেষ্টা করার পরেও মৃত্যুর পর একটি বেনামি অচিহ্নিত সমাধিতেই প্রিন্স সাইরাস তথা প্রিন্স আলী রেজার স্থান হলো। তার মৃত্যু সংবাদ পেয়ে এলেন ব্যারি কয়েক মাস ছুটি নিয়ে দিল্লিতে আসেন। নতুন তথ্য খুঁজে পাওয়ার আশায় তিনি মালচা মহলে যান। সাইরাসের মৃত্যুর পর ততদিনে কৌতূহলী অনেকেই সেখানে গিয়েছে। দামি জিনিসপত্র যা কিছু ছিল সবই চুরি হয়ে গেছে। বাকি জিনিসপত্র এলোমেলো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সেগুলির মধ্যেই এলেন খুঁজতে শুরু করেন।
কাগজপত্রগুলি দেখতে দেখতে হঠাৎ করে একটা খামের ওপরে তার চোখ আটকে যায়। এটি এসেছিল 2006 সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির ব্র্যাডফোর্ড শহর থেকে। এর ভেতরে ছিল ওয়েস্টার্ন ইউনিয়নের একটি মানি রিসিপ্ট আর একটি চিঠি। অর্থাৎ কেউ ইংল্যান্ড থেকে সাইরাসদেরকে টাকা পাঠাচ্ছিল। কে হতে পারে ভাবতে ভাবতে এলেন চিঠিটা খুলে পড়তে শুরু করেন। তাতে প্রেরক তার শারীরিক অসুস্থতার লম্বা ফিরিস্তি দিয়ে লিখেছেন, দীর্ঘদিন ধরে তাকে যেভাবে বিলায়ত এবং তার সন্তানদের নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যেতে হচ্ছে তা আর বেশি দিন চালানো সম্ভব নাও হতে পারে। তারপর তিনি লিখেছেন, ঈশ্বরের দোহাই নিজেরা এবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাদেরকে কে দেখবে? নিচে প্রেরকের নাম স্বাক্ষরিত ছিল শাহিদ। এলেন ব্যারি এবার এই পরিবারের আসল কাহিনী খুঁজে বের করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠলেন। তিনি জানতেন যে দিল্লির রেলওয়ে স্টেশনে আসার পূর্বে সাইরাসরা লখনৌতে ছিল, তাই তিনি লখনৌ গিয়ে সেখানকার বয়স্ক লোকেদের সাথে কথা বলে বিলায়ত মহল এবং তার সন্তানদের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। আর আশ্চর্যের কথা, সেরকম কয়েকজনকে খুঁজেও পেয়ে গেলেন যারা তাদেরকে সেখানে থাকতে দেখেছে। আবরার হোসেন নামক এক ব্যক্তি যে বিলায়ত মহলের বাড়িতে সে সময় কাজ করত, তার কাছ থেকে এলেন জানতে পারেন যে সে সময় অনেকেই বিলায়ত মহলকে তাদের নির্বাসিত হয়ে যাওয়া নবাবের বংশধর হিসেবে খুব সম্মান করত। তাকে তাদের ফিরে আসা বেগম সাহেবা ভাবত এবং তাদের দর্শন করতে তাদের বাড়ির সামনেও যেত। এবার প্রশ্ন এই যে তাহলে লখনৌ ছেড়ে তারা চলে গেলেন কেন? এলেন এর সম্ভাব্য উত্তরও পেলেন। সে সময়ও অর্থাৎ 1970-এর দশকেও সেখানে এমন অনেকেই ছিলেন যারা বিলায়ত মহলের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সৈয়দ সুলেমান নকভি নামক এক বয়স্ক ব্যক্তি, যিনি আগে ভারতীয় সেনাতে কর্মরত ছিলেন আর তার পূর্বপুরুষেরা নবাবের দরবারে চাকরি করতেন, তিনি এলেনকে জানালেন যে তিনি সে সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিলায়ত মহলের সাথে দেখা করেছিলেন। তিনি তাকে তার নবাবী পরিচয় সম্পর্কে ডকুমেন্টারি এভিডেন্স দেখাতে বলেন। উত্তরে বিলায়ত বলেন তিনি কেবলমাত্র অথরিটিকেই কাগজপত্র দেখাবেন। নকভি বলেন বিলায়ত তাকে কেবলমাত্র কিছু অ্যান্টিক বাসনপত্র দেখিয়েছিলেন, কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া আরো একজন বয়স্কা মহিলাও এলেনকে জানান যে সে সময় তিনিও বিলায়তকে চিনতে পেরেছিলেন। বিলায়ত দেশভাগের আগে সেখানেই থাকতেন, কিন্তু তখন তিনি কোনো নবাবী বংশধর ছিলেন না। এইসব টুকরো টুকরো কিছু তথ্য ছাড়া লখনৌ থেকে এলেন আর কোনো খবর জোগাড় করতে পারলেন না। তাই তিনি ঠিক করলেন যে এবার তাকে ব্র্যাডফোর্ডে যেতে হবে, যেখান থেকে সেই চিঠি এসেছিল। সেখান থেকেই আসল সত্যিটা হয়তো পাওয়া যাবে। সেভাবেই তিনি লন্ডনে ফিরে ট্রেন ধরে ব্র্যাডফোর্ডে গেলেন। তারপর সেই খামের ওপরে লেখা ঠিকানা ধরে তিনি একটি ছোট বাড়ির সামনে গিয়ে পৌঁছলেন। 7-5 ভাবতে ভাবতে তিনি কলিং বেল বাজালেন। দরজা খুলল। এলেন দেখলেন তার সামনে দাঁড়িয়ে 80-85 বছরের এক বৃদ্ধ, যার মুখের আদল অনেকটা প্রিন্স সাইরাসের মতোই। ইনি হচ্ছেন চিঠির প্রেরক শাহিদ, সম্পর্কে তিনি প্রিন্স সাইরাসের দাদা। তিনি এলেনকে ভেতরে আসতে বললেন। চেয়ারে বসতে বলে নিজে বিছানায় শুয়ে পড়লেন। তিনি অত্যন্ত অসুস্থ, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এলেন তাকিয়ে দেখলেন তার মাথার কাছের টেবিলে বেগম বিলায়ত মহলের দুটি বাঁধানো ছবি রয়েছে। শাহিদের কাছ থেকে এলেন বিলায়ত মহল আর তার পরিবারের আসল সত্যিটা জানতে পারলেন। এই কাহিনী শুরু হয়েছিল লখনৌ থেকে, কিন্তু নবাব ওয়াজেদ আলী শাহের পরিবার থেকে নয়, একটি সাধারণ পরিবার থেকে। শাহিদ জানান তার মা, যিনি নিজের পরিচয় দিতেন বেগম বিলায়ত মহল বলে, তার আসল নাম বিলায়ত বাট। 1931 সালে এক সাধারণ পরিবারে তার জন্ম হয়। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় ইনায়েতুল্লাহ বাট নামক এক ব্যক্তির সাথে, যিনি লখনৌ ইউনিভার্সিটির সাব রেজিস্ট্রার ছিলেন। পরে তিনি লখনৌ ইউনিভার্সিটির রেজিস্ট্রারও হন। ইনি ছিলেন শাহিদের বাবা। বিলায়ত এবং ইনায়েতুল্লাহ লখনৌতেই থাকতেন। সেই সময়টা ছিল 1947 সালের আশেপাশে। দেশ ভেঙে দু টুকরো হওয়ার মুখে ছিল। অনেক মুসলমান পরিবার এদিক থেকে ওদিকে করাচি, লাহোর বা রাওয়ালপিন্ডির মতো শহরে চলে যাচ্ছিল।
কিন্তু বিলায়েতের কাছে লখনৌ শহর খুবই প্রিয় ছিল, তাই ইনায়েতুল্লাহ সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে একদিন তিনি যখন ইউনিভার্সিটি থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন, সে সময় কয়েকজন হিন্দু যুবক তাকে গালিগালাজ করে, হকি স্টিক দিয়ে মারধরও করে। এরপরেই তিনি পরিবার সহ পাকিস্তানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর বিলায়তও উপায়ন্তর না দেখে শেষমেশ এতে রাজি হন, কিন্তু মন থেকে তিনি কখনো ভারতকে, বিশেষত লখনৌ শহরকে ভুলতে পারেননি। পাকিস্তানে গিয়ে তাঁরা আবার নতুন করে জীবন শুরু করেন। ইনায়েতুল্লাহ পাকিস্তানের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টে চাকরি পান। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক বছর পরেই হঠাৎ করে ইনায়েতুল্লাহ বাটের মৃত্যু ঘটে। এরপর থেকেই ধীরে ধীরে বিলায়েতের আচরণ বদলে যেতে থাকে। তিনি জোরদার অ্যাক্টিভিজম করতে শুরু করেন। শাহিদের কথা অনুযায়ী সেই সময় 1954 সাল নাগাদ জম্মু কাশ্মীরের স্বাধীনতা বিষয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বোগরার সাথে জনসমক্ষেই বিলায়েত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং মেজাজ হারিয়ে বোগরাকে চড় মেরে বসেন। এতে তাকে গ্রেফতার করে লাহোরের একটি মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য 6 মাস রাখা হয়। সেই হাসপাতালে রোগীদের শেকল দিয়ে বেঁধে রাখা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো। বিলায়েতকেও ইলেকট্রোশক থেরাপি দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি যখন ছাড়া পেলেন, তখন তিনি ঠিক করলেন যে তিনি ভারতে ফিরে আসবেন। তিনি তার যাবতীয় গয়না, টাকাকড়ি আর জিনিসপত্র নিয়ে সন্তানদের হাত ধরে ভারতে ফিরে এলেন। তখন শাহিদের বয়স ছিল 14 বছর। সে মায়ের সাথে না গিয়ে ঘর ছেড়ে পালিয়ে চলে যায়, তারপর কোনোভাবে এসে পৌঁছয় ব্রিটেনে। সে সময় বেশ কিছু বছর তার সাথে পরিবারের কোনো যোগাযোগ ছিল না, ফলে সেই সময়টাতে বিলায়েত কি করছিলেন তা তার জানা নেই। যখন যোগাযোগ হয়, তখন সে জানতে পারে যে তাঁরা নিজেদেরকে অযোধ্যার নবাব পরিবারের বংশধর হিসেবে ঘোষণা করে নবাবী সম্পত্তি ফেরত পাওয়ার দাবি করছেন। এদিকে শাহিদ ব্রিটেনে একটি আয়রন ফ্যাক্টরিতে কাজ করতে করতে নিজের পুরোটা জীবন অতিবাহিত করেন। এলেন ব্যারির সাথে সাক্ষাতের কিছুদিন পরেই ফুসফুসের ক্যান্সারে শাহিদের মৃত্যু ঘটে। এরপর এলেন ওই পরিবার সম্পর্কে আরো খোঁজ খবর করতে শুরু করেন। তিনি সাইরাসের আরো কয়েকজন আত্মীয়ের সন্ধান পান। সেই সময়ে তিনি জানতে পারেন যে শাহিদ ছাড়াও সাইরাসের আরো একজন দাদা ছিল, যে বেগম বিলায়েতের সাথে ভারতে আসেনি। তার নাম জাহিদ, পুরো নাম সালাউদ্দিন জাহিদ বাট। সে পাকিস্তানের এয়ারফোর্সের একজন উচ্চ পদস্থ অফিসার ছিল। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে জাহিদ পাকিস্তানের হয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতে এয়ার বম্বিং করে যুদ্ধের শেষে পুরস্কার এবং মেডেল লাভ করে। তাকে পাকিস্তানে একজন ওয়ার হিরো হিসেবে বিবেচনা করা হয়। তবে 2017 সালেই তার মৃত্যু ঘটেছে। এলেন তার স্ত্রী সালমার সাথে যোগাযোগ করেন, যে আমেরিকার টেক্সাসে থাকে। ফোনে সালমা জানায় যে তার শাশুড়ি বিলায়েতের নবাব পরিবারের বংশধর হওয়ার এই দাবি সম্পূর্ণ মিথ্যে। তিনি মানসিক অসুস্থতাতে ভুগছিলেন। এলেন সাইরাসের দুজন তুতো বোনেরও সন্ধান পান, ওয়াহিদা এবং খালেদা, যারা লাহোরে থাকেন। এলেন লাহোরে গিয়ে তাদের সাথে কথা বলেন। তারা প্রথমে বিলায়েত মহলের সম্পর্কে কিছু বলতে রাজি হচ্ছিলেন না, তবে অনেক পীড়াপিড়ি করার পর তারা বলেন বিলায়েতের সব দাবি মিথ্যে। তবে সেই সাথে তারা আরো বলেন যে যেহেতু বিলায়েত এবং তার সন্তানদের মৃত্যু ঘটেছে, তাই এসব নিয়ে আর বেশি খোঁজাখুঁজি না করাই ভালো। তারা তাদের সম্পর্কে আর কিছু বলতে চান না। এলেন ব্যারির কলমে এই সম্পূর্ণ কাহিনী নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয় 2019 সালের 22 নভেম্বর। তখনই সারা বিশ্ব জানতে পারে যে 40 বছরেরও বেশি সময় ধরে বিলায়েত মহল আর তার পরিবার যে দাবি করছিল, যে কাহিনী সবাইকে তারা বারবার করে শুনিয়েছিল, যে তারা অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের বংশধর, আর সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এতদিন তাতে বিশ্বাসও করেছিল, সেই কাহিনী মিথ্যে, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। এই স্টোরি যখন প্রকাশিত হয়, তখন তা নিয়ে বেশ চর্চা শুরু হয়। আরো বহু মানুষ তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে নিউ ইয়র্ক টাইমসের দপ্তরে চিঠি এবং ইমেল পাঠান। সেই সমস্ত তথ্যের ভিত্তিতে এলেন ব্যারি এবং একজন ভারতীয় সাংবাদিক সুহাসিনী রাজ আবার এর ইনভেস্টিগেশন করতে শুরু করেন। তাদের প্রচেষ্টায় যে সমস্ত তথ্য পাওয়া যায়, সে সমস্ত কিছু নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ হওয়ার 2 মাস পর
আরও একটি প্রতিবেদন 2020 সালের 23শে জানুয়ারি তারিখে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। সেই প্রতিবেদন থেকে বেগম বিলায়েত মহল আর তার সন্তানদের জীবনের আরও অনেকটা কাহিনী জানা যায়। তা হলো, বিলায়েত এবং তার হাজবেন্ড ইনায়েতুল্লাহ বাট দুজনেই কাশ্মীরি বংশোদ্ভূত। দেশভাগের আগে দুজনেই কাশ্মীরি পলিটিক্সে যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। সে সময়ে তাদের সাথে কাশ্মীরের একজন নেতা গোলাম মোহাম্মদ সাদিকের সাথে পরিচিতি হয়েছিল, যিনি পরবর্তীকালে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর দেশভাগের সময়ে বিলায়েত এবং এনায়েতুল্লাহ যখন পাকিস্তানে চলে যান, তখনও তারা কাশ্মীরের ইন্ডিপেন্ডেন্স নিয়ে সোচ্চার ছিলেন। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বিলায়েত অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্সের প্রেসিডেন্টও ছিলেন। কয়েক বছর পরে যখন হঠাৎ করে ইনায়েতুল্লাহ বাটের মৃত্যু হয়, আর তারপর 1954 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বোগরার সাথে বচসা আর তাকে চড় মারার ব্যাপারটি ঘটে, যে কারণে তাকে মানসিক হাসপাতালে 6 মাস থাকতে হয়, তারপর বিলায়েত ভারতে ফিরে আসার চেষ্টা করতে শুরু করেন। এর জন্য তিনি ভারত সরকারের কাছে অ্যাসাইলাম অর্থাৎ শরণ নেওয়ার আর্জি জানান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের রেকর্ড রুমে থাকা পুরনো ফাইলে এর লিখিত তথ্য পাওয়া যায়। সেই 58 পাতার ডসিয়ার থেকে জানা যায়, অ্যাসাইলাম পাওয়ার জন্য ভারতীয় অফিসিয়ালদেরকে বিলায়েত জানিয়েছিলেন যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পাকিস্তানে তাদেরকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হচ্ছে। তিনি দাবি করেন যে তার হাজবেন্ড ইনায়েতুল্লাহ বাট, যিনি পাকিস্তানের একজন উচ্চপদস্থ এভিয়েশন অফিসার ছিলেন, তাকে এজন্যই বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আর এক ছেলেরও মৃত্যু ঘটেছে পাকিস্তান এয়ারফোর্সের বিমান দুর্ঘটনায়। আর কাশ্মীর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বোগরার সাথে ঝামেলার পর তাকেও অমানবিক অত্যাচার সহ্য করতে হচ্ছে। তাই ভারত সরকার যেন তাকে আর তার সন্তানদেরকে ভারতে আশ্রয় প্রদান করেন। কিন্তু সে সময় তিনি একবারও উল্লেখ করেননি যে তিনি অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের বংশধর। আর এটাও গোপন করে রেখেছিলেন যে তার আরেক ছেলে পাকিস্তান এয়ারফোর্সের একজন ডেজিগনেটেড অফিসার। এরপর এইসব আবেদনের ভিত্তিতে ভারত সরকার বিলায়েত আর তার সন্তানদের ভারতে আসার অনুমতি দেয়। তাদের প্রতি জম্মু কাশ্মীরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষত গোলাম মোহাম্মদ সাদিক, যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন। তাদেরকে জম্মু কাশ্মীরে বসবাস করার অনুমতি দেওয়া হয়। 1963 সালের জুলাই মাসে সরকারের পক্ষ থেকে ঠিক করা হয় যে তিনি ভারতের স্থায়ী নাগরিকত্ব পাবেন না, তবে আইনিভাবে ভারতে বসবাস করতে পারবেন, এবং বসবাসের এই অনুমতি সরকারের তরফ থেকে তাদের বিহেভিয়ারের উপর ভিত্তি করে প্রতি বছর এক্সটেন্ড করে যাওয়া হবে। গোলাম মোহাম্মদ সাদিকের প্রচেষ্টায় বসবাসের জন্য তাদেরকে কাশ্মীরে একটি সরকারি অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। সেখানেই বিলায়েত তার সন্তানদের নিয়ে থাকতে শুরু করেন। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এলেন ব্যারি এবং সুহাসিনী রাজের লেখা প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে বিলায়েত তার 3 সন্তানের সাথে থাকতেন। 3 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিল প্রিন্স সাইরাস তথা আলী রেজা, যার আসল নাম ছিল মিকি বাট। প্রিন্সেস সাকিনার আসল নাম ছিল ফারহাদ, যাকে মার্জিয়া নামে প্রতিবেশীরা চিনতেন। আর সেই সাথে ছিল তার আরেক সন্তান আসাদ, যে এই 2 ভাই বোনের থেকে বড় ছিল। সেখানে থাকার সময়ই বিলায়েত প্রতিবেশীদেরকে বলতে শুরু করেন যে তিনি এবং তার সন্তানরা অযোধ্যার নবাবের উত্তরাধিকারী। তাদের সে সময়কার এক প্রতিবেশী জানান যে বিলায়েত তার সন্তানদের প্রতিবেশী সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে দিতেন না, কারণ তারা হচ্ছেন রয়্যালস তথা অভিজাত পরিবারের, আর প্রতিবেশীরা কমনার্স অর্থাৎ সাধারণ মানুষ। অভিজাতরা সাধারণের সাথে মেলামেশা করে না। এমনকি বেগম বিলায়েত মিস্ত্রি ডেকে তার বাড়ির ভেতরের দেওয়াল ভেঙে দিয়েছিলেন, যাতে তার বাচ্চারা বাড়ির ভেতরেই ক্রিকেট খেলতে পারে। তিনি প্রতিবেশীদের সাথে খুব একটা কথাবার্তা বলতেন না, আর আশেপাশের সবাইও তাকে সমঝে চলত। 1971 সালে একদিন হঠাৎ করে তাদের বাড়ি আগুন লেগে পুড়ে যায়। ততদিনে তাদের শুভাকাঙ্ক্ষী গোলাম মোহাম্মদ সাদিকেরও মৃত্যু ঘটেছে। বিলায়েত কাশ্মীর ত্যাগ করার সিদ্ধান্ত নেন, আর সেই মতো ছোট 2 সন্তান প্রিন্স সাইরাস আর প্রিন্সেস সাকিনাকে নিয়ে চলে আসেন লখনৌ। কিন্তু আসাদ কাশ্মীরেই থেকে যায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী আসাদ সম্ভবত তার মায়ের কল্পনায় বোনা মন গড়া অবাস্তব রাজকীয় কাহিনীর সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায়নি।
সে বাস্তবের জগৎকেই বেছে নিয়েছিল। সে একা সেই সরকারি অ্যাপার্টমেন্টেই বসবাস করতে থাকে, কিন্তু কয়েক বছর পর সেই ঘরেই তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। প্রতিবেশীদের মতে দিনের পর দিন অনাহারে থেকে তার মৃত্যু ঘটে। সে কারো কাছে কোনো সাহায্য চায়নি, আর কেউ কোনো কিছু জানতেও পারেনি। সে সময় তার বয়স ছিল 24 বছর। কিন্তু 24 বছর বয়সের একজন সুস্থ সবল তরুণ কেন এভাবে হঠাৎ করে অনাহারে মৃত্যুর পথ বেছে নিল তা কারো জানা নেই। সম্ভবত পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে মানসিক অবসাদেই তার এই পরিণতি। এদিকে ভিলায়েত লখনৌতে গিয়ে নিজেকে অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের উত্তরাধিকারী বলে ঘোষণা করে দেন এবং নবাবের ৭৬ মঞ্জিল প্যালেস সহ বাকি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি করেন। যেরকমটা আগেই বলেছি, অনেকেই তাদের পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেও বহু মানুষ এমনও ছিলেন যারা তার কথাগুলিকে সত্যি বলে মেনে নিয়েছিলেন। আর এদের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের কয়েকজন মন্ত্রী আমলাও ছিলেন, যেরকম সত্যপাল মালিক ও অমর রিজভী, যাদের কথাও আপনাদের আগেই শুনিয়েছি। এই দুজনের সাথেই এলেন ব্যারির প্রথম প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তখন সত্যপাল মালিক বলেন, তাদের আচার ব্যবহার, কথাবার্তা এবং অ্যাপিয়ারেন্স দেখে তাদেরকে অভিজাত বলে মনে হওয়াটাই স্বাভাবিক ছিল। আর অমর রিজভী বলেন, নবাবের বংশধর হিসেবে তাদের দাবির পেছনে সত্যিই কোনো ভিত্তি ছিল কি ছিল না তা তাঁর জানা নেই, কারণ তাঁরা দাবি করতেন যে তাদের সমস্ত ডকুমেন্ট আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। ফলে সরকারের কেউই কখনোই এই দাবির সপক্ষে কোনো প্রুফ দেখেনি। যাই হোক, লখনৌতে থাকার সময়ে 1973 সাল নাগাদ ভিলায়েত একদিন হঠাৎ করে বাড়ি ছেড়ে 2 সন্তানকে নিয়ে লখনৌর চারবাগ স্টেশনে থাকতে শুরু করেন। উদ্দেশ্য ছিল সরকারের ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু কিছুদিন সেখানে থাকার পর হঠাৎ করেই তাঁরা চলে আসেন দিল্লি। তারপর নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে থাকতে শুরু করেন। এর পরের ঘটনা পরম্পরা আপনাদের আগে শুনিয়েছি। এখন কথা হচ্ছে, কেন একজন মানুষ এভাবে একটা অবাস্তব কল্পনার জগৎ তৈরি করে পুরোটা জীবন সেটাকে আঁকড়ে ধরেই কাটিয়ে দিল? শাহিদের কথায় এর পেছনে রয়েছে দেশভাগের যন্ত্রণা। এলেন ব্যারি তার প্রতিবেদনে লিখেছেন, প্রথমে অনিচ্ছা সত্ত্বেও লখনৌ ছেড়ে পাকিস্তানে যাওয়া, সেখানে স্বামীর মৃত্যু, আর তারপরে পাকিস্তানে তাদের কঠিন জীবন, পাগলা গারদ, সেখানে পাওয়া ইলেকট্রিক শক, এই সমস্ত কিছু মিলেমিশে একটা ব্যক্তিগত ক্ষোভ ক্রমশ একটা বিরাট ও জটিল রূপ ধারণ করে একটা ঐতিহাসিক অবিচারের কাহিনী হয়ে উঠল। একদিন সর্বসমক্ষে বিলায়েত ঘোষণা করলেন যে তিনি অযোধ্যার রানী। এমন এক রাজ্যের বিপুল সম্পত্তির দাবি তুলে ধরলেন যার আর কোনো অস্তিত্ব তখন নেই। তারা নিজেদের নাম বদলে নতুন নাম গ্রহণ করলেন। নিজেদের পাকিস্তানের পূর্ব পরিচয়, পাকিস্তানের আত্মীয় স্বজনদের কথা, এমনকি লাহোরে নিজেদের বাড়ির কথাও গোপন করলেন। মনে হয় যেন তারা ভুলেই গিয়েছিলেন যে সেগুলির কোনো অস্তিত্ব কখনো ছিল। তারা যেন তাদের অতীতকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে ফেলেছিল। এমনকি তার 2 সন্তানও সেই মিথ্যে পরিচয়কে আঁকড়ে প্রথমে রেল স্টেশনে আর তারপর মালচা মহলের মতো একটা প্রাচীন ধ্বংসস্তূপের ভেতরে নিজেদের পুরোটা জীবন অতিবাহিত করল। এই কাহিনী যতটা অদ্ভুত, ততটা রহস্যময়, আর ততটাই বেদনাদায়কও বটে। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ওই 2টি ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী বেগম ভিলায়েত এবং তার পরিবারের অযোধ্যার নবাবের বংশধর আর উত্তরাধিকারী হওয়ার দাবির পেছনের কোনো বাস্তব ভিত্তি নেই। সবটাই কল্পনাপ্রসূত, সবটাই মন গড়া এবং সবটাই বানানো কাহিনী। অবশ্য এই বক্তব্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশিত হওয়ার বহু বছর আগে থেকেই করে আসছিলেন কলকাতাতে বসবাসরত নবাব ওয়াজেদ আলী শাহ এবং বেগম হজরত মহলের বংশধরেরা, আসল বংশধরেরা, যারা প্রথমে ব্রিটিশ সরকার এবং স্বাধীনতার পরে ভারত সরকারের পক্ষ থেকে পলিটিক্যাল পেনশন পেয়ে আসছিলেন এবং যাদের নাম অবধ রয়্যাল পেনশন বুকে রেজিস্টার্ড ছিল। সেই 1975 সালে যখন দিল্লির রেলওয়ে স্টেশনে বসে বেগম ভিলায়েত নিজেকে সর্বসমক্ষে নবাবের উত্তরাধিকারী বলে দাবি করতে শুরু করেন, তখন থেকেই নবাবের আসল বংশধরেরা সেই দাবির অসত্যতা সম্পর্কে বলতে শুরু করেন। কিন্তু তাদের অভিযোগ যে সে সময় কেউ তাদের বক্তব্যে গুরুত্ব দেয়নি।
পরে যখন নিউ ইয়র্ক টাইমসে এলেন ব্যারির লেখা প্রতিবেদন প্রকাশিত হয়, তারপর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে তাদের বক্তব্য নতুন করে প্রকাশিত হয়। সেখান থেকে জানা যায় যে 1975 সালেই নবাবের আসল বংশধরদের পক্ষ থেকে বেগম ভিলায়েতের সাথে সাক্ষাৎ করা হয়েছিল, কিন্তু তিনি নিজের দাবির সপক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি বা নিজের তথাকথিত বংশ পরিচয় সম্পর্কে সঠিক কোনো উত্তরও দিতে পারেননি। এরপর যখন উত্তরপ্রদেশ অ্যাসেম্বলিতে বেগম ভিলায়েত মহলের সপক্ষে এমএলএ সত্যপাল মালিক বক্তব্য রেখেছিলেন, যে কথা আপনাদের আগেই জানিয়েছি, তখনও তাদের একজন সদস্য আঞ্জুম কুয়াদার, যিনি নবাব ওয়াজেদ আলী শাহ এবং বেগম হজরত মহলের একমাত্র পুত্র ব্রিটিশ কুয়াদারের পৌত্র অর্থাৎ নাতি, তিনি সরাসরি সত্যপাল মালিককেই একখানি চিঠি লিখে বিলায়েতের দাবির অসত্যতা সম্পর্কে যুক্তিপূর্ণ বিবরণ দিয়েছিলেন। এরপর 1985 সালে যখন তাদেরকে সরকারের পক্ষ থেকে মালচা মহল অ্যালট করা হয়, তখনও তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আঞ্জুম কুয়াদার পুনরায় চিঠি লিখে এ সম্পর্কে জানিয়েছিলেন। এ নিয়ে সে সময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। সেই দুটি চিঠিতে আঞ্জুম কুয়াদার নবাব ওয়াজেদ আলী শাহ এবং বেগম হজরত মহলের সম্পূর্ণ বংশলতিকার বিবরণ দেওয়ার পর লিখেছিলেন, বেগম ভিলায়েত মহল নামক এই মহিলা নিজেকে ওয়াজেদ আলী শাহ এবং হজরত মহলের বংশধর হিসেবে যে দাবি করছেন তা সম্পূর্ণ মিথ্যে, কারণ এই নামের কেউ তাদের পরিবারে কখনো ছিলেনই না। এমনকি কলকাতা, লখনৌ এবং পাকিস্তানে বসবাসরত নবাবের অন্যান্য বংশধরদের কাছেও এই মহিলা একজন সম্পূর্ণ অপরিচিত এবং অজ্ঞাত কুলশীল। তাছাড়া ওই মহিলা নিজের যে নাম সর্বসমক্ষে বলছেন, বেগম ভিলায়েত মহল, তাও কোনোভাবেই আসল নাম হতে পারে না, কারণ মহল কোনো পদবি নয়, এটি হচ্ছে একটি উপাধি। আর এই উপাধি কেবলমাত্র একজন ভারতীয় মুসলমান রাজা বা সম্রাট তার স্ত্রীকে তখনই প্রদান করতেন যখন সেই স্ত্রী তার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে পুত্র সন্তানের জন্ম দিতেন। আঞ্জুম কোয়াদার চিঠিতে এর উদাহরণও দিয়েছেন। যেরকম বেগম হজরত মহলের পূর্ব নাম ছিল ইফতিকারুন্নেসা, তবে পুত্র ব্রিটিশ কোয়াদারের জন্মের পর তাকে মহল উপাধি দেওয়া হয় এবং তার নতুন নামকরণ করা হয় বেগম হজরত মহল। সেরকমই মুঘল সম্রাট বাহাদুর শাহ পুত্র জওয়ান বক্তের জন্মের পর স্ত্রী জিনাত বেগমকে মহল উপাধি প্রদান করেছিলেন। এমনকি বিখ্যাত তাজমহল যার নামে উৎসর্গীকৃত, সেই মুমতাজ মহলও পুত্র দারা শিকোর জন্মের পর মহল উপাধি পেয়েছিলেন। এরপর আঞ্জুম কুয়াদার লেখেন যে বেগম ভিলায়েত এই মহল উপাধি কোনো মতেই পেতে পারেন না, কারণ এই উপাধি কেবলমাত্র একজন রাজা বা সম্রাট তার স্ত্রীকে দিতে পারেন। আর নবাব ওয়াজেদ আলী শাহ ছিলেন অযোধ্যার শেষ নবাব, তারপর তাদের রাজত্বই শেষ হয়ে যায়। ফলে বেগম হজরত মহলের পর তাদের পরিবারের আর কেউ মহল উপাধি পাননি, তাই ভিলায়েতও কোনোভাবেই মহল উপাধি পেতে পারেন না। শুধুমাত্র বেগম হজরত মহলের নামের সাথে নিজের নামের সাদৃশ্য দেখানোর জন্যই ওই মহিলা নিজের নাম বেগম ভিলায়েত মহল হিসেবে প্রচার করছেন। অবশ্য এত কিছু অসঙ্গতি থাকা সত্ত্বেও বহু মানুষ দীর্ঘ কয়েক দশক ধরে বেগম ভিলায়েতের কথাতে বিশ্বাস রেখেছিলেন। গল্প কাহিনীর বোধহয় এরকমই শক্তি থাকে, সঠিকভাবে উপস্থাপন করতে পারলে যে কোনো কাহিনী বোধহয় বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। বেগম ভিলায়েত মহলের ক্ষেত্রেও বোধহয় সেরকমই ঘটেছিল। এই ছিল আজকের পর্ব। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।